Hello viewers, good morning to all of you. Today is a very special day for Gorandi RKS Institution HS, as we are organizing the first international conference in school level. Now I would like to request Mr. Amit Vidyuti Ghosh sir, assistant teacher of JJ Institution Asansol, and also he is a secretary of ABTA from India. Dr. Amit Vidyuti Ghosh sir, can you hear my voice, sir? Amit Vidyuti Ghosh sir, can you hear my voice, sir? হ্যালো, শুনতে পাচ্ছি। ওকে স্যার, প্লিজ। হ্যাঁ স্যার, শুরু করুন স্যার, প্লিজ শুরু করুন। আচ্ছা, শুভ দ্বীপ্রহর, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর বিশেষ করে গৌরাণ্ডি রামকিঙ্কর শৈবলিনী ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনের আমি প্রাক্তন ছাত্র। আমি আমার সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও আজকের এই আন্তর্জাতিক সেমিনারের, ওয়েব সেমিনারের যারা আয়োজক সংগঠক, তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার সংগঠনকে এখানে আমন্ত্রণ জানার জন্য, আমাকে এই বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষত আমাদের এই বিদ্যালয়ের, আমার বিদ্যালয় হিসাবে এটাকে আমি এখনো বলে থাকি, আমাদের নতুন প্রধান শিক্ষক আমার ভাতৃপ্রতিম মাননীয় তুষার ব্যানার্জি এবং আরো যারা আছেন সহশিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বন্ধু, যারা ম্যানেজিং কমিটির যারা আছেন, তাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটে কথা আজকে বলতে চাইছি। যে আমাকে যে বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে এখানে, সেই বিষয়টা হচ্ছে যে ওভারঅল সিচুয়েশন অফ স্কুল এডুকেশন অ্যান্ড করোনা প্যান্ডামিক ইন ইন্ডিয়া। এখন কথা হচ্ছে যে এই মূলত এই বিষয়টা নিয়েই অনেক বক্তা একটু বলেছেন। আমিও এটাকে চেষ্টা করব যাতে দ্বিরুক্তি বা রেপুটেশন না হয়। এখন এটা তো সবাই আমরা প্রতিদিনই প্রতি মুহূর্তে আমরা খবর রাখছি এবং এটা আমরা জানছি যে আমাদের ভারতবর্ষে, বিশ্বের সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষে এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা সংক্রমণের যে ভয়াবহতা কি জায়গায় দাঁড়িয়ে, এবং ঠিক এই মুহূর্তে আমাদের কাছে যা হিসেব আছে সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সারা ভারতবর্ষে 10,40,000-এরও বেশি, প্রায় 41,000-এর কাছাকাছি আমরা সংক্রামিত। এই তথ্য দিয়ে আমি ভারাক্রান্ত করতে চাইছি না করোনা সংক্রমণের, কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে ভারতবর্ষের শুধু নয়, সারা পৃথিবীতেই যে জায়গায় দাঁড়িয়ে আমরা আছি, সেই জায়গাতে এই করোনা সংক্রমণের জন্য সার্বিকভাবে একটা দেশের তার অর্থনীতি, তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রগুলি, তার সমাজের সমস্ত বিষয়গুলি সবকিছু আজকে একটা বিপন্ন অবস্থায় দাঁড়িয়েছে। এবং সেটা যদি দাঁড়ায়, তাহলে স্বাভাবিকভাবে শিক্ষা ব্যবস্থাও সেই আক্রমণের কাছ থেকে, সেই বিপন্নতার কাছ থেকে দূরে চলে থাকতে পারে না, মানে বেঁচে থাকতে পারে না। আমরা একটা কথা বলে থাকি যে নগর পুড়িলে দেবালয় এড়ায় না, মানে অর্থাৎ নগরে যদি আগুন লাগে তাহলে মন্দির কখনো বেঁচে থাকবে না, মন্দিরও পুড়বে। তাই শিক্ষা ব্যবস্থাও আজকে ভয়ঙ্কর ভাবে আক্রান্ত হয়েছে করোনা পরিস্থিতিতে, এবং বিশেষত স্কুল শিক্ষা ব্যবস্থা। আমি যে বিষয়টাকে নিয়ে আমাকে বলতে দেওয়া হচ্ছে যে স্কুল এডুকেশন, তো আমি যেটা বলতে চাইছি যে স্কুল এডুকেশন ভারতবর্ষে কি তার প্রভাব, করোনা সংক্রমণের প্রভাব কি পড়লো, তার আগে আমরা একটু দেখে নিতে পারি যে রাষ্ট্রসংঘ কোভিড-19 সংক্রমণের উপরে একটা রিপোর্ট বার করলো যে কি প্রভাব পড়েছে দেশগুলিতে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রসংঘ সেখানে বলছেন যে 188টি দেশে পৃথিবীর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি বন্ধ হয়ে আছে এবং প্রায় 150 কোটির কাছাকাছি ছাত্রছাত্রী। হ্যালো, আচ্ছা, 150 কোটির কিছু বেশি ছাত্রছাত্রী যারা সরাসরি এই করোনা সিচুয়েশনের জন্য হচ্ছে
বিপন্ন অবস্থার মধ্যে আছে, এবং তার মধ্যে স্কুল পড়ুয়ার সংখ্যাটাই বেশি। এবং সেখানে রাষ্ট্রসংঘ বলছে যে 37 কোটি শিশু আজকে যে পুষ্টির অভাবে, অর্থাৎ যারা টোটালি ডিপেন্ডেন্ট ছিল লাঞ্চটা মূলত মিড ডে মিলের জন্য, তারা আজকে পুষ্টির অভাবে ভুগছে। এবং একই সঙ্গে আমরা যদি ইতিহাস থেকে একটু অতীত থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা দেখব যে 2014 সালে যে ইবোলা সংক্রমণ হয়েছিল, সেখানে রাষ্ট্রসংঘ যে রিপোর্ট তৈরি করেছিল এই সংক্রমণের প্রভাব, তাতে দেখা গেছিল যে প্রত্যেকটি দেশে সেখানে শিক্ষা ব্যবস্থাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই আজকে যখন আবার আমরা করোনা সংক্রমণের এই জায়গাতে আমরা এসে দাঁড়াচ্ছি, তখন আমরা কিন্তু সেই দেখছি যে শিক্ষা ব্যবস্থায় আজকে সব থেকে বেশি আক্রান্ত। আমরা সবাই জানি যে আমাদের মোটামুটি আমাদের দেশে 16ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সমস্ত বন্ধ আছে, এবং আমাদের গত 7ই জুন আমাদের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিশাঙ্ক পোখরিয়াল তিনি বলেছিলেন যে 15ই আগস্টের পর্যন্ত কোনো বিদ্যালয় আর খুলবে না। এবং আজকে সারা দেশে প্রায় 33 কোটি পড়ুয়া একটা অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছে। আমার বক্তব্য আমি যেটা বলতে চাইছি যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে শিক্ষকরা আমাদের দেশের যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক আছেন, তারা একটা চিঠি দিয়েছেন আমাদের দেশের দুটো সরকারকেই, যে সেই চিঠিতে তারা লিখছেন যে ভারতবর্ষের 15 লক্ষর বেশি স্কুল যার ঝাঁপ বন্ধ হয়ে গেছে, এবং 25 কোটি মানুষ, 25 কোটি ছাত্রছাত্রী শিক্ষা ছুট এর মধ্যেই। এবং এই হিসেবটা হচ্ছে গত 1-1.5 মাস আগের। এবং এই শিক্ষা ছুটের মধ্যে প্রায় 70-80% মানুষ, ছাত্রছাত্রী যারা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার থেকে আসছে। এবং এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই দিন যত যাবে তত কিন্তু এই স্কুল ছুটের সংখ্যা বাড়বে, শিশু শ্রমিকের সংখ্যা বাড়বে। এবং এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যেটা আমরা দেখেছি যে গার্হস্থ্য হিংসার পরিমাণ বাড়বে, অর্থাৎ বাচ্চারা গৃহবন্দী হয়ে যাচ্ছে, তারা শিশু এবং বালক বালিকা যারা গৃহবন্দী, তাদের উপর গার্হস্থ্য হিংসার পরিমাণ বাড়ছে। এটা আমি কোনো মন গড়া বিষয় বলছি না। আমাদের যে চাইল্ড হেল্পলাইন আছে, সেখানে লকডাউনের মাত্র 11 দিনের মধ্যে 92,000 কল এসেছিল অভিযোগ জানিয়ে গার্হস্থ্য হিংসার। অর্থাৎ কি ভয়াবহ জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আর মিড ডে মিলের প্রশ্নে ভারতবর্ষের সমস্ত রাজ্যে, আমার রাজ্যেও আমাদের যে মিড ডে মিল এখন মাসে 1 দিন করে দেওয়া হচ্ছে, তো স্বাভাবিকভাবেই এই 1 দিন করে দিলে যে যারা মিড ডে মিলের উপর ডিপেন্ডেন্ট ছিল তারা তো এই মিড ডে মিলটা পাচ্ছে না। তাহলে আমাদের কি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। আমরা যেটা বলতে চাইছি যে প্রথমত কথা হচ্ছে 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী, সেখানে আমাদের আমরা মনে করি, আমরা শিক্ষক সমাজ আমরা মনে করি যে এটা অন্তত দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেওয়া উচিত, এবং প্রয়োজন অনুসারেই দেওয়া উচিত, যেমন প্রয়োজন সেই অনুযায়ী দেওয়া উচিত। এবং আমরা দেখুন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের যে মানে ভান্ডার আছে, সেই গুদাম, সেই কেন্দ্রের গুদামে 7,70,00,000 টন খাদ্যশস্য মজুদ আছে, 7,70,00,000 টন। এবং সেই খাদ্যশস্য থেকে যদি এখন এই পরিস্থিতিতে যদি দেওয়া যায় সেই প্রয়োজন অনুযায়ী ছাত্রছাত্রীদের, তাহলে আমার মনে হয় ছাত্রছাত্রীরা অনেকটা উপকার হতে হবে। তাহলে বিদ্যালয় বন্ধ আছে, শ্রেণীকক্ষ বন্ধ আছে, বিদ্যালয় কেন্দ্রিক যে অ্যাক্টিভিটি সেগুলো বন্ধ আছে। তাহলে কি হচ্ছে, বাচ্চাদের মধ্যে, বাচ্চারা বাড়িতে বসে গেছে, বাচ্চাদের মনস্তাত্ত্বিক একটা বিশাল একটা প্রভাব পড়ছে। ডাক্তারবাবুরাও বলছেন যারা মনস্তত্ত্ব নিয়ে কাজ করেন, শিশু মনস্তত্ত্ব নিয়ে কাজ করেন, এইরকম জায়গায় ওরা স্কুলে যেতে পারছে না। সেখানে যে একটা রিক্রিয়েশন, স্কুলে পড়াশোনার মধ্য দিয়ে, স্কুলে পড়াশোনার বাইরেও বন্ধু বান্ধব ইত্যাদি স্কুল অ্যাক্টিভিটিস, এগুলো বন্ধ। আর আমরা কি করছি, অনলাইন ক্লাস একটা খুব আলোচিত বিষয়। একথা ঠিক যে ভারতবর্ষে এখন ক্লাউড কম্পিউটিং এর যে সুবিধা, সেই সুবিধাটা আসার পর একটা ই লার্নিং একটা খুব বড় জায়গা অধিকার করছে। যে এবং আমাদের যে ন্যাশনাল পলিসি প্রস্তাবিত যে জাতীয় শিক্ষানীতি, সেই জাতীয় শিক্ষানীতিতেও এই ইঙ্গিত দেওয়া হচ্ছে। এবং অনেক বিশেষজ্ঞরা বলছেন যে অনলাইন এডুকেশনটাই নাকি আগামী দিনে মানে শিক্ষার আগামী ভবিষ্যৎ।
ভবিষ্যৎ। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, এই কথা ঠিক যে এইটা একটা খুব এই পরিস্থিতিতে খুব উপযোগী একটা মাধ্যম এই অনলাইন এডুকেশন। এখানে আমাদের কোনো নিশ্চিতভাবে কোনো বিকল্প উপায় নেই। কিন্তু আমরা এই কথা জানি যে ফেস টু ফেস টিচিং এর কোনো বিকল্প কখনো হতে পারে না। কারণ আমরা জানি যে শিক্ষা হচ্ছে একটা দ্বিমুখী প্রক্রিয়া, অর্থাৎ মাস্টারমশাই ক্লাসে পড়াবেন, শ্রেণীকক্ষে পড়াবেন, ছাত্ররা শুনবে, দেখবে, বোর্ডওয়ার্ক দেখবে, শিখবে এবং প্রশ্ন করবে। যদি প্রশ্ন না করতে পারে তাহলে সেখানে কিন্তু সেই আদান প্রদানের বিষয়টা কিন্তু কিছুটা উপেক্ষিত থেকে যাবে এই বিষয়টা। এবং প্রশ্ন তোলার একটা অভ্যেস, এই প্রশ্ন শ্রেণীকক্ষে যখন প্রশ্ন তুলবে, সেই প্রশ্ন তোলার অভ্যেস তাকে তৈরি করবে আগামী দিনে সমাজে প্রশ্ন তোলার জন্য। আর যদি প্রশ্ন তুলতে না পারে তাহলে রাষ্ট্রকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয় যে তুমি যেমন পারবে সেরকম চালাও। তাহলে আগামী দিনে যারা দেশ চালাবে, আগামী দিনে যারা আমার ভবিষ্যৎ নাগরিক, তাদেরকে প্রশ্ন তোলার অভ্যেসটা গড়ে তুলতে হবে এই শ্রেণীকক্ষ থেকে, আমরা মনে করি। আচ্ছা, একটু আসুন তো দেখি আমার দেশে এই অনলাইন এডুকেশনের বাস্তবতা কতটুকু। একথা ঠিক যে একটা বড় অংশের বিশেষ করে উচ্চশিক্ষাতে আজকে অনলাইনের উপরে অনেকটা ডিপেন্ড করতে হচ্ছে এই করোনা পরিস্থিতিতে। হ্যাঁ, কিন্তু আমার দেশে আমি যদি একটা তথ্য গ্রহণ করি, এটা আমার ব্যক্তিগত কোনো তথ্য না, জাতীয় নমুনা সমীক্ষাতে বলছে যে ভারতবর্ষের একটা কথা ঠিক যে শুধুমাত্র হাতে একটা বড় মোবাইল থাকলে কিন্তু অনলাইন এডুকেশনের পুরো সুবিধাটা নেওয়া যাবে না, ঠিক তো? তাহলে একটা কম্পিউটার ডেস্কটপ, মানে ল্যাপটপ অথবা নিজের পক্ষে একটা ডেস্কটপ দরকার। তাহলে আমরা যদি দেখি আমার দেশে, যদি ধরুন যা সমীক্ষা বলছে, ধরুন 2500 ছাত্রের মধ্যে আমি যদি একটা তুলনামূলক আলোচনা করি, দেখা যাচ্ছে যে গ্রামীণ ভারতে প্রতি 2500 ছাত্র ছাত্রীর পরিবারে মানে কম্পিউটার আছে এরকম পরিবার হচ্ছে 100 জন। 2500-এ 100 জন। আবার এই 100 জনের মধ্যে ইন্টারনেটের সুবিধা আছে মাত্র হচ্ছে 15 জন। তাহলে কি দাঁড়ালো? 2500 ছাত্রের পিছু 15 জন গ্রামীণ ভারতে যারা এই অনলাইন এডুকেশনের সুবিধাটা নিতে পারে। আর সেটা শহরে কত আছে? 23.4%। অর্থাৎ 2500 ছাত্র পিছু 625 জনের শহরে কম্পিউটারের সুবিধা আছে বাড়িতে, আর তাদের মধ্যে মাত্র হচ্ছে যে 262 জন যারা ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পায়। আমি যদি আরো বিস্তৃতভাবে বলি যে দেখা যাবে যে আমার রাজ্যে 11টি রাজ্য সহ এরকম আমাদের দেশে আমার রাজ্য সহ 11টি এরকম রাজ্য আছে যেখানে এই ইন্টারনেট প্লাস হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপের সুবিধা, অনলাইন এডুকেশনের সুবিধা 20টি পরিবারের ছেলেরাও পায় না, শতকরা 20টি পরিবার। আর ইন্টারনেট ব্যবহার করতে জানে গ্রামীণ ভারতে 13% আর শহরে 37%। তাহলে এইরকম একটা পরিসংখ্যান নিয়ে আমরা কি অনলাইন এডুকেশনের যে মানে সাফল্য, সেই সাফল্যটাকে আনতে পারি? এটাকে মনে রাখতে হবে, এটা বাজার সম্মত হতে পারে, কারণ অনলাইন এডুকেশনের একটা বিরাট বড় বাজার তৈরি হবে বলে মনে করছেন যারা ই লার্নিং বহুজাতিক সংস্থাগুলো। এবং মনে রাখতে হবে 2018 থেকে 2020 সালের মধ্যে 39 বিলিয়ন ডলার ভারতবর্ষে বিনিয়োগ করেছে এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো, এবং ওরা এক্সপেক্ট করছে যে আগামী 8 থেকে 10 বছরের মধ্যে এটা $40 বিলিয়ন উপরে বিনিয়োগ। আমি খুব দ্রুত আমি শেষ করতে যাচ্ছি তুষার, আমি বেশি সময় নেব না। তো আমি যেটা বলতে চাইছি যে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটা বুঝতে হবে যে বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা বাজার সম্মত নয়। আমাদের শ্রেণীকক্ষের শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক, আরো বিজ্ঞানসম্মত এবং আরো আগ্রহ সৃষ্টিকারী, মানে আরো আকর্ষণীয় করে তুলতে হবে। এবং তার জন্য আমাদের পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমাদের দ্রুত ফিরে যেতে হবে আমাদের বিদ্যালয়ে, স্কুলে, যেখানে আমাদের বাচ্চাদের নিয়ে আমরা আবার আমাদের কাজ শুরু করতে পারবো। তাহলে এটা বলে দিলেই তো হবে না, এটা তো বলে দিলেই শুরু হবে না। তাহলে পরিস্থিতির একটু যদি আমরা একটু অনুকূল পরিস্থিতি হয়, তাকে আমাদের মতো করে নিয়ে, যেমন দেখুন আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইউরোপিয়ান ফুটবল লিগ গুলো আজকে যেখানে প্রচুর টাকা পয়সা খুব প্রয়োজনীয়তা আছে, তারা কিন্তু নিজেদের মতো ব্যবস্থা তৈরি করে নিয়ে, যেখানে হয়তো হাজার হাজার দর্শক খেলা দেখতো, সেখানে কিছু গুটি কয়েক দর্শককে নিয়ে এসে বাকিদেরকে অনলাইনে দেখার ব্যবস্থা করে দিয়ে সেই ফুটবল লিগ আজকে চালু করা হচ্ছে। এবং সেইভাবে আমরা ছেলেদেরকে, হ্যাঁ, আমাদেরকে কি করতে হবে এখন,
না শিক্ষকদের সঙ্গে, শিক্ষাকর্মীদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে কথা বলে এমন একটা সিলেবাস তৈরি করতে হবে যে সিলেবাস এই সময় নষ্ট হওয়ার পরেও আমরা বাকি সময়টাকে ঠিকভাবে বাচ্চাদের শেষ করতে পারি। এক, আর আমাদের একটা পরিকল্পনা করতে হবে বাচ্চাদেরকে স্কুলে আনার মতো উপযুক্ত পরিস্থিতি হলে সেই পরিস্থিতিতে কিভাবে আমরা দ্রুত পাঠদান করে আমরা সিলেবাসটাকে শেষ করতে পারি। তারা যখন স্কুল ঢুকবে তাদের টেম্পারেচার স্ক্রিনিং এর ব্যবস্থা, তাদের স্যানিটাইজেশনের ব্যবস্থা, তারা যখন আদার দেন ক্লাসরুম অ্যাক্টিভিটিস করবে, খাবে, টিফিন খাবে, খেলবে ইত্যাদি, মাঠে ঘুরবে, সেগুলোকে কড়া নজর রাখা, তাদের যাতায়াতের ব্যবস্থাটা স্বাস্থ্যসম্মত করা, এগুলো করতে হবে। এবং নিশ্চিতভাবে এই করার সময় কিন্তু দায়িত্ব গ্রহণ করতে হবে আমাদের সরকারকে বিশেষ করে, এবং সেখানে সরকারকে এই একটা বিপন্নতা থেকে বেরিয়ে আসার জন্য, এডুকেশন সিস্টেম থেকে বেরিয়ে আসার জন্য সরকারকে আমাদের সাথে সহযোগিতা করতে হবে। আর যারা শিক্ষা আজকে দেখুন আমরা অনলাইনের ব্যবস্থা বলছি, আপনি যে আমাদের সরকার পোষিত যে বিদ্যালয়গুলো আছে বা সরকার গভর্নমেন্ট স্পন্সর যে বিদ্যালয়গুলো আছে, সেই বিদ্যালয় যে গ্রামের জায়গা আছে, প্রাথমিক স্কুলে বা হাই স্কুলেও এই অনলাইন এডুকেশনের অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা। যে সমস্ত বিদ্যালয়গুলি শহরে আছে, সচেতন গার্জিয়ানরা আছেন, সেই সমস্ত বিদ্যালয় চলছে। বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোতে চলছে, ভালোই চলছে। কিন্তু বাকি যে গ্রামাঞ্চলে যে স্কুল আছে, মূল রাস্তার ধারে, শহরে নয় অথচ মূল রাস্তার ধারে, বিরাট পার্থক্য ছাত্রছাত্রীদের মধ্যে। তো আমরা যেটা বলতে চাইছি যে দেখুন, আমরা কিন্তু এই পরিস্থিতিতে শুধু তো এইটা আমরা বলে শেষ করতে পারি না যে একটা সমস্যা, এই সমস্যা আছে দাঁড়িয়ে, তাহলে আমাদেরকে একটা সমাধানের জন্য কিছু পথ বার করতে হবে যে তাহলে আমরা কি করতে পারি। আমরা বসে একটা আন্তর্জাতিক একটা ওয়েব সেমিনার করলাম, কিছু আলোচনা করলাম, কিছু বক্তৃতা দিলাম, এখানে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। তাহলে যদি আমরা একদমই স্কুল খুলতে না পারি, তাহলে আমাদেরকে বিকল্প কি করতে পারি? আমরা অনলাইনে করতে পারছি না, বেশি 30% 40% এর কাছে গ্রামাঞ্চলে পৌঁছাতে পারছি না, তাহলে আমাদের কি করতে হবে? এই বিকল্পের কথা আমাদের সকলকে বসে ভাবতে হবে। সরকারকেও এগিয়ে আসতে হবে, শিক্ষক সংগঠনগুলো আছে তাদেরকে ডাকতে হবে, হেডমাস্টার মশাইদের, শিক্ষাকর্মী বন্ধুদের ডাকতে হবে যে কিভাবে করা যায়। দেখুন আমরা কি করি, আমরা ভুলে যাই, অতীত থেকে শিক্ষা গ্রহণ করি না। আমরা অতীতের যখন 1918-1920 সালে যখন ভয়ঙ্কর স্প্যানিশ ফ্লু হয়েছিল আমাদের পৃথিবীতে, যদিও অবশ্য সেটা স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু সেই স্প্যানিশ ফ্লুতে সারা পৃথিবীতে যত যে দেশগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে সব থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে ছিল ভারত অন্যতম। এবং সেখানে ইতিহাস বলছে যে 1.4 কোটি থেকে 1.7 কোটি মানুষ তখন ভারতবর্ষে মারা গেছিলেন, এবং সেই সংখ্যাটা ছিল তৎকালীন ভারতবর্ষের যে পপুলেশন তার প্রায় 5% এর কাছাকাছি, একটু কম বেশি। তাহলে আমরা শিক্ষা গ্রহণ করলাম না। তাহলে সেই সময় একটা উপন্যাস লিখেছিলেন আমাদের বিখ্যাত লেখক কামুর একটা উপন্যাস আছে, দি প্লেগ। তো সেখানে সেই উপন্যাসে তিনি একটা জায়গায় লিখছেন যে সবাই মনে করেছিল যে এইরকম একটা ঘটনা হবে যে আমরা সবাই ঠিক হয়ে যাব, পরিবার সহ বেঁচে যাব, এবং এই প্লেগ একদিন চলে যাবে, আমরা সুস্থ থাকবো আগামী দিনের মতো, বরাবরের মতো। কোনো অভ্যাসের পরিবর্তন করেনি। কিন্তু উনি উপন্যাসের শেষে লিখছেন ওরেন শহরের উপরে যে যারা মনে করেন যে প্লেগ চলে গেছে তারা ভুল করছেন। এখানে একটু তিনি অ্যালিগরিক্যাল কথা বলেছেন, শুধু প্লেগ নয়, মহামারী যা অতিমারী, যারা মনে করছেন যে চলে গেছে তারা ভুল করছেন। এই প্লেগ আপনার বাড়ির আনাচে কানাচে আছে, এই প্লেগ আপনার আলমারিতে, আপনার জামা কাপড়ের নিচে লুকিয়ে আছে। যারা প্লেগের জীবাণু, প্লেগের বহনকারী প্রাণী, সবাই এই লুকিয়ে আছে, একে আপনি শেষ করতে পারবেন না। আজকে যদি আমরা করোনাকে অতিক্রম করেও যাই, করবোই নিশ্চয়ই, মানুষই একদিন জিতবে, কিন্তু করে গেল আবার আসবে না, আবার কোনো একটা অতিমারি আসবে না, এই নিশ্চয়তা আমরা দিতে পারি না যতক্ষণ না পর্যন্ত এই সামগ্রিক যে পৃথিবীর এককেন্দ্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আমরা যে পরিবর্তন করতে পারি। আমি এক মিনিট একটা স্লাভোজ জিজেক বলে একজন বিখ্যাত লেখক, ঔপন্যাসিক, যিনি মার্কস হেগেলসের দর্শন অনুসরণ করেন, তিনি এই এপ্রিল মাসে একটা বই লিখে ফেলেছেন। সেই বইটা আস্ত বই, দি প্যান্ডামিক বলে। সেখানে উনি নেচারের মুখ দিয়ে বলছেন, প্রকৃতির মুখ দিয়ে বলাচ্ছেন, হোয়াট ইউ ডিড টু মি আই এম ডুইং টু ইউ। অর্থাৎ প্রকৃতি বলছে যে তুমি আমাকে যেমন করেছো আমি প্রতিদানে তোমাকে তাই করছি। অর্থাৎ
এটা প্রকৃতির পরিশোধ। তুমি জঙ্গল কেটে পৃথিবীর ফুসফুসকে আগুনে জ্বালাবে, তুমি নদী গিলে খাবে, তুমি মাঠ সবুজ গিলে খাবে। আমার মানুষের যে সভ্যতার যে একটা মানে অসীম অনন্ত লোভ, সেই লোভ যে নাগরিক মানে সভ্যতা যেভাবে প্রকৃতিকে নষ্ট করছে, প্রকৃতিও পাল্টা আজকে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। একটা গ্রাফিটি ওয়ালিং একটা খুব মানে রেড পিস মিডিয়াতে খুব পপুলার হয়েছিল, করোনা ইজ দ্য ভাইরাস অ্যান্ড ক্যাপিটালিজম ইজ দ্য প্যান্ডামিক। অর্থাৎ করোনাটা ভাইরাস ঠিকই, কিন্তু এই প্যান্ডামিকটা হচ্ছে ক্যাপিটালিজম। আমাদের লড়াইটা কিন্তু হচ্ছে এই মানে বৈষম্যযুক্ত এই অগাধ পুঁজির বিরুদ্ধে। যদি আমরা এই লড়াইটাকে সবাই মিলে, শিক্ষক সমাজ, ছাত্র সমাজ মিলে আমরা যদি না সংগঠিত করতে পারি, তাহলে আবার একটা সময় কিন্তু এই অন্য কোনো রূপে আবার আসবে। তাহলে করোনার বিরুদ্ধে লড়াইটা হবে ল্যাবরেটরিতে, গবেষণাগারে, নিশ্চিতভাবে কোনো সন্দেহ নেই। কিন্তু প্যান্ডামিক ক্যাপিটালিজমের বিরুদ্ধে লড়াইটা হবে আমার নীতি নির্ধারণের প্রশ্নে, যেভাবে রাষ্ট্রনায়করা নীতি নির্ধারণ করছেন, সেই নীতি নির্ধারণটাকে আমি বদলে দিতে পারি কিনা, সেই লড়াইটা আমার সেভাবে হবে। এই কথা আমি এখানে রাখতে চাইছি। এবং আমরা শিক্ষক সমাজ আছি, নিশ্চিতভাবেই আমরা যারা এখানে শুনছেন, অধিকাংশ শিক্ষক সমাজ আছেন, আমরা চাই যে আমাদের বাচ্চারা স্কুলে ফিরে আসুক, আমরা তাদের পড়াই, এটাই আমাদের কাজ। আমাদের ঘরে বসে আদৌ ভালো লাগছে না, অনলাইন ক্লাস নিয়ে আমরা তৃপ্ত নই, আমরা চাইছি। আমি শেষে শুধু আবার একবার ধন্যবাদ দেব গোরান্ডি আরকেএস ইনস্টিটিউশন, এর সঙ্গে আমার আবেগ জড়িয়ে আছে। এখানে আমার বাবা দীর্ঘ 39 বছর শিক্ষকতা করেছেন। এবং আমি শুধু শেষে বলবো যে যতই আমাদের এই বিপন্নতার পরিবেশ থাকুক না কেন, মানুষে একদিন জয়লাভ করবে। জীবনানন্দের সেই সচেতনা কবিতার শেষ দুটো লাইন, পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। সুচেতনা এই পথে আলো জেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক অনেক শতাব্দীর মনীষীর কাজ। নমস্কার, সকলকে অভিনন্দন, ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার অমিতদ্যুতি ঘোষ স্যার। Dr. Arnab Ganguly from Asansol BB College, he want to ask a question to you, sir. Dr. Arnab Ganguly, sir, can you hear my voice? Dr. Arnab Ganguly, yeah, sir? I can hear you. I can hear you. Sir. My question is, হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আপনার মত কি, আমরা আগেরকার দিনের মতন করেসপন্ডেন্স কোর্সেস যেগুলো হতো, আমরা মেটেরিয়াল পাঠিয়ে দিতাম স্টুডেন্টদের কাছে, আর তারপরে তারা যা কিছু তারা পোস্ট করে পাঠিয়ে দিত, সেটা কি এই যুগে কি ওটা প্রযোজ্য, নাকি আমাদের আবার আগেকার দিনে? আমি বলি, ভালো একটা প্রশ্ন আপনি উত্থাপন করেছেন, কিন্তু আমার যেটা বিষয় ছিল আজকে সেটা হচ্ছে স্কুল এডুকেশনের উপরে। তো স্কুল এডুকেশনের ক্ষেত্রে তো এটা নিশ্চিতভাবেই প্রযোজ্য হতে পারে না, মানে স্কুল এডুকেশনের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি বলেন যে উচ্চশিক্ষার ক্ষেত্রে, আপনি বিশ্ববিদ্যালয় স্তরে, কলেজ স্তরে এটা এখনো যদি প্রচলন করা যায়, তাহলে অনেকে উপকৃত হতে পারেন যারা সরাসরি ইনস্টিটিউশনে আসতে পারেন না প্রতিনিয়ত, বা অন্যান্য কারণে ভর্তি হতে পারেন না, ইনস্টিটিউশনে ক্লাস করতে পারেন না, বা হচ্ছে যে জায়গা পান না যোগ্যতার কারণে। তারা যদি পড়াশোনা করতে চান, ডিগ্রি বাড়াতে চান, তাদের পক্ষে এটা খুবই উপযোগী। আমি এখনো মনে করি যে করেসপন্ডেন্স কোর্স চালু হলে এক অংশের ছাত্রছাত্রীরা যারা আগ্রহী তারা কিন্তু উপকৃত হতে পারে। আর কিছু না, ধন্যবাদ স্যার। ওকে, আর কারোর কোনো প্রশ্ন আছে? Thank you, sir. Thank you, Amity Ghosh, once again. Okay. If anybody want to ask question, okay. Thank you, sir. Thank you. Okay. Now, I would like to request Dr. Siddhartha Sarkar from Russia. Dr. Siddhartha Sarkar. Hello, can you hear me, sir? Yes, absolutely, sir. Please. All right, sir. So today, at first, hello everyone, and hope everyone is doing really great. At first, I would like to thank my tutor sir for giving me such an opportunity to share my views in this webinar. And at first, I would like to pay my respect, my homage to all the teachers. You are really doing an extraordinary job and bringing the revolutions in our education system.
And as I am not a teacher, so I will not tell anything about the education system. And I am a doctor, so I would like to bring something about the mental health. And at first, I would like to start with the suicide rate in India. As you know, India is the highest suicide rate in the Southeast Asian region, according to the World Health Organization. And the latest report says that the suicide rate in India is 10.5 people at every 1 lakh people. Just imagine the number. And if we look at the suicide rate among the students, in every hour, one student commits suicide. That's it, 28 suicides every day. And if we look at the numbers, there were 9,478 suicides in 2016, 9,905 in 2017, and the rate jumped at 10,159 in the year of 2018. The number is really increasing. And if we know that mental health has always been neglected in our society, if someone goes to the psychologist or psychiatrist, we just call them like he's a mental guy or he's someone very weak. But if you look at the situation in the corona pandemic, you'll just understand the mental breakdown and this such stuff. So if we want to solve this problem, at first we have to know the reasons behind the stress, anxiety, or the depression during the COVID-19. At first, I would like to say that, we are man is a social being, so we are always afraid about our own health as well as the health of our loved ones. And the financial crisis has already begun due to the lockdown. So they are also worried, like our students are also worried about how they will get money for their food, for their education, everything. And the second stuff I would like to say, like the biological clock has been changed. Like now every student is at home, so they don't have any proper time. Whenever they just sleep, whenever they just want to sleep, they eat, whenever they just get food. So the biological clock is changing, rapidly changing, and it creates the anxiety and the stress inside us. And the third point I would like to draw attention for the social distancing or the home isolation or the quarantine. And if I say about that, the most of the students are stuck at their home. They hardly have any interact with their friends or the classmates. As we know, that man is a social animal after all. So solitariness leads to the severe depression among the school kids. And the fourth point, my previous teachers like Dr. Bhim Chandra Mondal has told about the inequality in the online education. Like this is the real reason behind the suicides or the depression or the inferiority complex during the online classes. Like for instance, you can ask your students, like some of your students feel themselves inferior because they use relatively less expensive smartphone or they have a very bad internet connection. Like for an instance, I would like to say a girl, her name was Devika Balakrishnan. She is only 14 years old and she was a daughter of a daily wage laborer in the Kerala. And she has taken her life because she doesn't have internet and as she doesn't have internet, she cannot take class. And that's why she has taken her life. The next problem I would like to tell that the worsening of the mental illness. Like now it's already in pandemic, people are locked down in the lockdown. And if you look at the like the chronic mental patient, that like their situation is really deteriorating. And the next point I would like to bring your attention, like the less exposure of the sunlight. And if you believe me or no, the sun plays a really important role in the releasing the decreasing the stress. Like whenever you go to under the sunlight, there is a hormone called serotonin. Serotonin is released inside our body, and it is called as anti-stress hormone. And if you look at the colder countries like Russia, Canada, or some UK, you'll find that the amount of the suicide rate is more than India, or the amount of depression is more than India, because those people, they don't get proper sunlight, and that's why the serotonin level in their body is less than the normal in the normal as well as it's less than the tropical countries. And the last point I would like to say that really our students are really
worried about their own future. They really don't know when they will have their exams and how will they go to the university. And this makes a really rapid depression like that. And if we go for the how could I understand that one guy is a depressed, or so we need to know the signs and the symptoms of the mental illness. The first sign for the mental illness, it is feeling stressed or overwhelmed. Like all the time, the person will feel that he's kind of stressed or he's very tense without any reason. And the second thing is the anxiety or worry or the panic attack. Like when a person is stressed for a long time, he will feel some chest pain inside their heart. Even there is no problem, like no physical problem, and they'll just lose their mood every time. The third point is the sadness or tearfulness. Like these people the people wants to cry, but they don't have any tear in their eyes, and they just want to burst into tears, but they can't do it, and it makes the problem worse. And these people gradually loses their interest in their activities. And the fourth point I would like to say that when a person is already under stress or under the depression, there is a rapid change in her behavior or in the sleeping behavior. Like if according to psychiatry, the depressed patient wakes up in the morning, and if you look at the suicide rate is the higher in the morning from 4 a.m. to the 7 a.m. Why? Because the depressed people doesn't want to sleep, and they mostly sleep at the day, and they wakes up at night, and they just take their life in the morning. And the next point is the skepticism. I want to mean that like they withdraw themselves from any social activities. They stop talking to their parents, or they just stop talking to their friends. They just don't go from home, and they just sit in one place, and it's a really horrible, and we could say that it's kind of the last stage of the depression. And after this stage, most of the people tries to take their lives if they don't go for the therapy. Look, and it was the it was the sign and symptoms in our mental side. Now I would like to draw your attention in the physical problems related to the mental illness. Our body, when our bodies perceive stress, our adrenaline glands release a hormone that is called cortisol, and cortisol is also named as a stress hormone. And whenever there is a cortisol in our body, there are some symptoms we could find. The first symptom is the suppression of the immunity system. The stress hormone corticosteroid can suppress the effectiveness of the immune system by lowering the number of lymphocytes. As we know, lymphocyte is the reason which helps us to protect our body against the foreign antigens. When there is a less number of lymphocytes, we find a person is more susceptible to the infections. And the second point is the digestive disorder. The stress, whenever a person is stressed or he has a severe depression, the smooth muscle movement inside our stomach changes, as well as the acid reflux also changes, and the amount of the acid secretions, like the HCl acid, is increased, which leads to the digestive problems like gastroesophageal reflux. The common symptom for the gastroesophageal reflux is that heartburn, like you feel something like inside your chest, you want to throw up, but you can't vomit, and it's a very bad thing. The third point, it is the weight gain. The reason behind the weight gain is that when a person has anxiety, they have a very bad disorder that is called stress eating. Like those person is carving for the chocolate, ice cream, or any other carbohydrate. That is because when a person is stressed or under depressed, they just want as much calorie as they want in order to increase the energy level inside their body. And as well as the stress eating sometimes help them to work as an anti-stress hormone. Like whenever you eat chocolate or you eat biscuits or some carbohydrate, it also increases the serotonin level inside your body, and they just think that, oh my goodness, I'm feeling good after eating, and they just make this eating as their habit, and whenever they just gain their weight. That's why you could look that
in nowadays the school students, like they are getting overweight only because of this reason. And after this pandemic, then if we say it, the problem will be more. And the last and the most fatal problem is the high blood pressure and the premature death due to the stress. If we look at what happens inside our body when there is stress hormones in our body, the heart pumps faster so that blood can quickly reach to our vital organs. Otherwise, during the stress, the effectivity of epinephrine or norepinephrine increases, which leads to the constriction of vessels, the small vessel. And both of these incidents increases the blood pressure, and the rapid increase of the blood pressure or the vasoconstriction makes the myocardial infarction, or we call it heart attack in our normal way. And it's all about the symptoms or what we are saying. Now our topic is how can we prevent them. There is an English song that is called "It's Okay Not to Be Okay." Like it's good if you are not okay. It's all right. There's nothing wrong if you are not same as other people. And now I'm gonna discuss how can we bring the changes, and how can we decrease the rate of stressness, anxiety among our students. The first thing I would like to recommend that please ask your children or your students, take a break from watching the news and the media coverages, because now if you look at the TV and there is everything negative saying, like the number of death toll in India, the number of death toll in other countries, there is nothing positive in it. So try to divert your mind from the television or use your mind in some other way. And the next thing I would like to say, that find activity that gives you a sense of mastery. Like everyone is special in their own way, such as someone is good at drawing, or someone is good at singing or sports, or they just we would suggest them to perform their sports, drawing during their lockdown. And it enhances their self-confidence, and there is a good relation between the self-confidence and the release of the dopamine. When there is an assertiveness and there is an increase of the dopamine, and the dopamine helps us to fight against the negativity surround us. And the third thing, that is the practice the mindset of gratitude. It is very useful psychological counseling tools which lowers the suicidal tendency. We must allow students to spend time each day thinking about the three things that they are grateful for, such as we are grateful to Almighty God for giving us such an opportunity to live in the world, or we must be grateful for our parents for bringing up, or we must be grateful to our parents that they have given us life, like that. And the next point I would like to say is that keep connected with your friends. As I already mentioned, that man is a social animal. So people cannot live without their friends, family or relatives. We must encourage our students to contact their friends, relatives using social medias or using WhatsApp or Messenger. Let me give you the scientific explanation behind that. When people feel that they have some kind of bond with their family or friends, there is a hormone called oxytocin. This hormone is released, and oxytocin is considered as antidepressant, and it's a natural antidepressant. When there is oxytocin in your body, you will feel yourself happy, and this is the way. And the last point I would like to say, that we have 4 hormones which we call as a happy hormones. That is called DOSE hormone, or in short, that is dopamine, oxytocin, serotonin, and endorphin. When there are plenty of these hormones, we feel ourselves happy, relaxed, calm. And in order to get all these hormones, we have to practice yoga or meditation or sports. And these are considered that whenever you perform in a sports, or whenever you are doing yoga at your home, you don't have to go outside and perform yoga or play cricket or football. Just do some indoor activities. Now all these activities help to produce all these 4 hormones, which is very crucial for us, and it helps us to reduce the stress level.
And the next thing I would like to say that if someone is having a chronic depression, it's always advisable to contact medical professionals and take the psychological therapy. There is a word in Russia like we use as a joke, like "Lutse plakat u psychologa, чем смеяться у психиатра." What does it mean? Like if you are crying, go to the psychologist, take your therapy. It is always better than you go mad and you're laughing at the psychiatric hospital. So never hesitate to take your psychological therapy. Like for myself, I can give an example. I work as a resident surgeon in the oncology department. I often have to watch people dying slowly in front of my eyes, and it was kind of shock for me. And in the month of October, I went to a severe depression. And trust me, I didn't waste any time. I took professional help. I have attended 4 psychological therapy sessions, and I'm really happy here, and I'm here in front of you. So don't be afraid to go to the doctors or taking help if you are feeling ill, or if you are feeling stressed, or if you are feeling any kind of depression. I'd like to thank everyone for your attention. If anyone has any question, you can write or ask me. Thank you, Dr. Siddhartha. I would like to request all participants, if there is any question, you can ask directly Dr. Siddhartha Sarkar. If you want to ask question, is there anybody? Mr. Pradeep Patra, sir. Mr. Pradeep Patra, sir, can you hear my voice, sir? Mr. Pradeep Patra, sir. Hello. Yes, yes, please, sir. Have you any questions, sir? Who is speaking? Mr. Niranjan Ghosh. Mr. Niranjan Ghosh, have you any questions, sir? Mr. Niranjan Ghosh, kindly unmute your mic. Mr. Niranjan Ghosh, have you any questions, sir? Okay, Doctor. Sir, I have a question. All right. Yeah. Carry on. Please ask. Is there today nowadays in India, we are hearing some sort of air purifier and all, which kills virus. Is there any sort of thing which can kill virus? One of my students was asking me, so I couldn't answer her. So I thought she was asking me, ma'am, we are hearing such sort of thing. So I thought to clear it here. All right. So at first, I would like to tell it depends on the air purifier. As you know, the coronavirus is really small, and it depends the size of their filters, like air filters. And in our hospitals, of course, we use air purifier, which is very expensive, and it is called, like we have said, that it kind of help against the smaller virus. But trust me, if I tell you the correct answer, we say that hospital is one of the most dirty place, because whenever we use so much medications in the hospitals, the genes of this virus or this bacteria get mutated in the hospital environment. So that's why we have to use the air purifier. And for at home, I don't think that if air purifier helps you, it's always better that if you open your window or if you open your doors at least for some time, so that you can get the fresh air. Okay, sir. Thank you so much. Thank you, Dr. Siddhartha Sarkar. Thank you, Dr. Siddhartha Sarkar. He has delivered his speech from Russia.
And thank you so much, sir. Kindly stay with us, sir. Now I would like to request Dr. Deeptiman Ghosh, sir. Dr. Deeptiman Ghosh, can you hear my voice, sir? Yes, Tushar. Am I audible? Yes, sir. Okay. Will you introduce me? Please, sir. Please. Hello. Please, sir. Please continue, sir. Okay. Dr. Deeptiman Ghosh, sir. He is the assistant professor of Nikhil Bongo Shikshan Mahavidyalaya, India. Sir, please continue, sir. Good afternoon, everybody. I am Deeptiman Ghosh, assistant professor Nikhil Bongo Shikshan Mahavidyalaya, Bishnupur, Bankura. Before going to enter my topic, I would like to pay my thanks to the organizing committee who has given me an opportunity to deliver my speech such a platform. I am also indebted to the audiences, especially the participants and the resource persons in country and abroad. The topic of my discussion is the problems and prospects of school education during the pandemic situation. First of all, we will discuss about the key concerns about this situation. To continue the second largest education system in the world is a challenge. We know that more than 240 million students are enrolled in Indian school education system. So it is a big challenge to us to continue the system smoothly, to keep the education system unaffected, to provide quality education, to successfully shift traditional classroom learning, and to sustain assimilation between students and teachers, to follow an appropriate assessment methodology to reach all students equally. We know that the country like China and other developing and developed countries who have a robust connectivity of internet, they are smoothly doing such distance learning, but a country like us cannot manage this situation smoothly. So what is the alternative of this situation? We know that e-learning is the main alternative to combat the situation. Now we will discuss about the prospects of e-learning. All of us know that it is time saving, it is quickly accessible. We know that in the age of information explosion, it is very easy to share wide source of information with our students. The children can study anywhere and at any time. It is not costly, and it has opened a new horizon of Indian education. It also a constructive means for students and teachers, and we know TV, radio, smartphones can play a crucial role to continue the educational system. First of all, we discuss about the problems of e-learning or digital learning in a country like us. First, I would like to focus about insufficiency of infrastructural facility. We know that before me, several speakers have emphasized about this matter, and in this regard, I would like to cite one incident. Few months ago at Khaga in Bankura district, a young boy climbed on a tree and he was doing his work with his smartphone, and it was read the next day in every newspaper, local newspaper. And this is not an exceptional one. I think it is more or less this is the actual scenario of our country. A lack of devices, computers, and access to internet. These are the main hindrances of smoothly running e-learning classes.
Limited penetration of internet, cell phone or television finds it difficult to arrive all students equally, challenging to make education services equally accessible for all. And inequality among children has been brought into sharp focus. It will be discussed later on in my next slide. And discrimination, only a handful of urban private schools could adopt online teaching methods. We know that there is a huge gap between urban and rural life, urban and government schools and private schools, and this is very despairing aspect, and it is discriminatory to all. We know that low-income private and government school may not be able to adopt online teaching methods. All of private schools cannot afford internet facilities or other facilities to their students. It is only possible for the affluent schools, private schools mainly. And disruption in learning is one of the most lack of this situation. Disruption in learning can be traumatic, especially for the marginalized and the vulnerable groups. In this regard, we can cite an incident. A few days ago, a girl of school-going girl, a teenager school-going girl, committed suicide because he could not procure a smartphone. He asked his father to buy it, but her father could not buy it for her, so that he could attend the smart classes or the online classes arranged by her school. So she committed suicide. So it is not healthy device to connect all the people equally, especially marginalized and the vulnerable groups. And lockdown can affect the paying capacity of several people in the private sector. We know about it. And in this regard, I would focus about a point that study of IJIRMF shows school enrollment in class 1 increased 30% due to midday meal scheme. So it is not very hopeful situation that a huge number of students are attractive to attend the school for midday meal. This is the truth in Indian educational scenario. The Indian government spends only 4.6% of its GDP, which is lower than sub-Saharan countries like Kenya, Togo, and Zimbabwe. This is not very hopeful for a country like us. Other problems may be discussed here. Completion of syllabus. It is very challenging to us during the period of lockdown, and providing study materials, it is another problem. Lack of co-curricular activities is one of the most important thing, because the school is not only a service provider, it is not only an information providing center. We know that a teacher would make a student and he would help him what is right or what is wrong, and the aesthetic sense would be developed through co-curricular activities. So it is not possible through digital learning to arrange co-curricular activities. Lack of face-to-face interaction and quality education. Before me, various speakers have pointed out about this point. And socioeconomic backwardness is another point. In this regard, we can remember that very recently, most probably on 15th July, the Telangana High Court has directed the state government to facilitate or to formulate a comprehensive online education policy in view of corona pandemic. It was directed while proceeding to hear a public interest litigation filed by the Hyderabad School Parents Association. The bench was comprised with the Chief
Chief Justice, and they pointed out that rural and tribal areas do not have proper electricity facilities and internet connectivity, and so that it is not possible for the government to run the online classes smoothly. So the government should take necessary steps so that it can be reached, it can be provided to all concerned. And problems related to the children of migrant laborers, it is very recently the Indian government has circulated, has ordered a circular that no state government would cut down the names of migrant laborers because in this case they would fall in very problematic situation. First generation learner is another problem. We know about this, so I cannot discuss about this matter. And inculcation of values is quite difficult to imbibe in this through this device. This is another drawbacks of digital learning. Other problems may be quoted here about completion of syllabus, providing study materials, lack of co-curricular activities. We have already mentioned it. So what can we do at this situation? This is a billion-dollar question. I think ensuring inclusive e-learning solutions and tackling the digital drive is the only and one of the most important solutions to reach all the students, because without inclusive e-learning solution we cannot reach a large number of students at every corner of our country. Special focus on the most vulnerable and marginalized people should be given, otherwise the system would not run smoothly. To increase effectiveness of learning and teaching, we should ensure quality education, provide convenience of anytime, anywhere learning, and online education has the opportunity to ensure inclusive growth of all sections of society. And in this regard, I can cite another point. Very recently, the Maharashtra government, the Maharashtra State Council of Educational Research and Training, MSCERT, has decided in the first phase around 40,000 government school teachers will be trained to use through Google Classrooms. So we should concentrate to ensure inclusive e-learning to all sections of people. Then and only then it will be the problem will be solved. Thank you all for patience hearing. Thank you, Dr. Deeptiman Ghosh, sir. If anybody want to ask question to Dr. Deeptiman Ghosh, please. I am requesting to all participants. Have any question to Dr. Deeptiman Ghosh? Hello, sir. Yeah. Yes, sir. Hello, Please, I have a please question regarding this. Okay. Yeah. Sir, do you think that at this current scenario, the coronavirus affected people or any kind of this matters should be included in the children's education syllabus in later days? This is actually my question. Okay. I think it can be included in school syllabus or curriculum. There is nothing to resist this in inclusion of school curriculum or syllabus, because through this I think a large number of people will be conscious about the epidemic disease. Yes. Thank you, sir. Thank you. Thanks. Sir, I have one more question. Thank you, Mr. Hello. Arijit Mandal, for asking his question. Hello.
continue. Yes. Sir, yes. I think there is a need to make some review in syllabus, and I think the children, they should be made aware to think if such type of pandemics occur, how to tackle this situation. I think tackling it mentally is more essential. Government will do its job, but I think we teachers have some role to play when we impart education to children. The education should not only be based on the curriculum or the courses or the syllabus, but some moral or social tackling situations. Some courses should be I think some topics on such issues should be included in the syllabus. What do you think about it? Obviously, ma'am. It is said that education or technology cannot teach a student. An effective teacher do. It is a proverb. Then a teacher is not only merely a information provider. So he should imbibe or inculcate within his students some aesthetic senses and some human values, and these are the differences between the technology and a teacher. So I think to inculcate some basic values and aesthetic sense is the primary duty of a teacher. I heard that in Japan school curriculum, above 90% subject matter is related to value education. Yes, sir. It is very important. It is justified. Thank you, sir. Thank you so much. Thank you, sir. Thank you, Okay. thank you, Dr. Ritwan Ghosh, once again, sir. Sir, please stay with us, sir. Thank you. Now, I would like to request Miss Barnali Sarkar. Can you hear my voice, ma'am? Yes, sir. Yes. Am I audible? Miss Barnali, yes. Miss Barnali Sarkar. She is an assistant teacher of Banfu Riverside School, India. Ma'am, you are very much welcome in this international conference. Thank you, sir. Yeah. Ma'am, continue. Please, ma'am. Yes, sir. Good afternoon, everybody. Nowadays, the entire world is suffering or going from this severe situation, that corona pandemic. It has actually affected the entire world and different sectors. But I can see the most affected sector is the education sector. The regular school system, it has already been stopped. And due to this, the students are suffering a lot. Today, I will confine my discussion on this topic. Next. Education is like an ocean and is so broad in its dimension that all other concepts may be considered as rivers and streams of this vast ocean. Education may be called the mother, which has given birth to concepts like teaching. Education delivers all-round development of an individual. Generally, education is categorized into three types: formal, informal, and non-formal. I will confine this talk on formal education only. The idea of formal education is institutional and is practiced in an educational institution, that is at a school or a college or a university. From the ancient time, we are acclimatized with the system. From early days of childhood, a kid goes to the school. Here, school as an institution play an important role in shaping physical, mental, and social development of that child. Since March 2020, this well-known time-tested education system facing a stiff challenge due to menace of coronavirus.
novel coronavirus disturbed the equilibrium of the entire world. Major portion of the world has adopted the social distancing and stay-home order. While countries are at different points in their COVID-19 infection rates, worldwide there are currently more than 1.2 billion children in 186 countries affected by the school courses due to this pandemic. In this situation, education process in schools and colleges have collapsed completely. But unlike any other time in past, we human beings have the ability to continue education even when schools are closed. Here comes the relatively new concept of formal teaching, that is online classes. But are they really effective? Or it's just another trendy fashion in our overpopulated developing countries like India? Like every method, every teaching has its own problems and prospects. Let me explain this one. These are actually the drawbacks of online teaching. First of all, unlimited access to computer and smartphone. Yes, when it is India, most large portion of our countrymen are below the poverty level. Here, just getting a computer or even a smartphone is just utopia. How can they join with this online classes through this computer and smartphones? Next, poor network coverage and erratic electric power supply. Yes, if a student or even a teacher has the access to the smartphone or to the computer, etc., the network coverage is really very poor in different parts of our country, even in the metros or also the cities. And we can think about the condition in the villages and also the power supply. Yes, the erratic power supply has some drawbacks because in some parts, even for 2 to 3 days, people do not get access to the electric supply. Next, we can see unsuitable domestic environment for serious studies. Actually, in India, or majority of us are habituated of staying in a small room where we have to share this room with our other family members. All the domestic activities are there inside the same room. Now, it is very difficult for a child to find an area for their serious study, means that online classes and all. Next one, a very important thing that all the doctors, parents, teachers, all are worried about that, the health issue. Health issues like eye strain and orthopedic issues. Nowadays, the students are actually suffering due to because they have to stay in front of the computer or the smartphone for a long duration of time. So these are very common problems we can find out among the students. The lack of feedback from the students. If we come to the real online teaching, sometimes we can find out that the student cannot give the proper feedback, and which is very important for the teachers so that they can improve their teaching, they can give the proper guidance, helps, etc. to the students. Dearth of communication skill among the participants, as it is the virtual platform where the online teaching is going on, the students cannot communicate with the teachers among themselves, and which is very important for their future life. Lack of self-motivation and time management strategies for young learner. Yes, that online teaching is actually a relatively new concept. Our students, when we talk about that Indian context, it needs a strong self-motivation. They have to motivate themselves and they must know the time management skill. But our students are still now not habituated with this, and that's why they are suffering a lot. Then the impulse, a form of social isolation and momentary alienation from the surrounding. As it is the online teaching is going on, the students are confined in their homes, they cannot meet with their friends. Only the way that the virtual platform, it actually creates the social isolation and momentary alienation. From this discussion, we can conclude that online education has a lot of disadvantages.
Yes, let us accept that online teaching cannot be a substitute of classroom teaching, at least for school students. But is the scenario really so bad or really so hopeless? Perhaps not. Now, let me concentrate on the brighter side of online education. Learn from anywhere, anytime. Actually, if we look into the geographical map of India, we can find out in some places the student has to travel along to reach the school. Here, during that online courses, during the online teaching, the student can access their classroom from anywhere if they have a smartphone or they have the access to internet. And the time duration is not also limited, it has expanded a lot. Enthusiast attendance, especially among young learners. Actually, we can see when it is an online teaching, no time boundaries are there. Teachers are almost available for a longer period of time and they can read from their home, or if they are out of station, not actually present in their places, they can join the class. If the class is interesting, they just join this one, they take the advantages of this one. It improves the attendance among the students, reduce distraction scope, and it is a scope for focused attention. If we look into the classroom scenario, several schools, they do not have the proper well-equipped classroom. In a small classroom where the physical environment is not so suitable, it may be so hot, humid, it's not airy, they has to attend the classes. Sometime actually, not always, and peer distraction is always there in the classroom. So if a student is serious, they can concentrate during this online teaching because the distraction scope is less. Next, we can say better individual attention from teachers. Yes, personally, I feel that one, we experience that one. Sometimes even the most introvert student come in front, they have asked the student questions, they clear their doubt because it is a virtual platform. When they face to face, they cannot talk, sometimes due to the other students. But here, actually, they can interact with the teachers, with the chats, and through the messages, etc. Connection to global knowledge platform. Yes, it's do not have any doubt. Otherwise, we could not meet into this webinar, isn't it? As that online teaching, this concept has come into the front, the students can take teaching that knowledge, etc., from all over the world. They can talk to the teachers of the other countries, other continents, and they can clear their doubt. It is really very, very inspiring. Then that blissful gadget phobia and encouragement for tech-driven learning. During the month of March and April, when for the first time in India, in our country, in our state, this online teaching system has come. This concept was actually not acceptable for the students as well as for the teachers. Teachers also, they had some phobia, they were stubborn, mindset was there that online teaching, we cannot continue this one. But nowadays we can find out not only the students but also teachers become tech savvy. Now they can use this online teaching. They are improving a lot during this online teachings. In this context, certain development on school education at national level being taken under this COVID situation, it needs a special mention. E-learning poses a challenge to both teachers and students over technology and access. But it is keeping everyone busy with worksheet, video lectures, and assignments. Some institutions are uploading lectures to YouTube, while Kendriya Vidyalaya is developing Swayamprabha portal, which has lectures on DTH and online. Under the guidance of CBSE and NCERT, government has launched the Diksha portal for teachers, students, and parents. This app is available to use offline. Like other state board, West Bengal board also trying to provide education through TV channels as per the curriculum.
crisis situation, though the thoughts on education by Swami Vivekananda become more relevant. According to him, education is the manifestation of perfection already in man. He told, all power is within you. You can do anything and everything. And yes, we have proved it. Initially, it was a great challenge for all of us to cope up with the new situation. But gradually, we have come out of our comfort zone and enriched us with the knowledge of advanced technology. Yes, it has proved that we can fight with this adverse condition and we can cope up with this situation. So now we are all equipped for hoping against the hope and can utter खुद ही को कर बुलंद इतना कि तेरी हर रजा से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रजा क्या है. Thank you. Thank you, Ms. Banali Sarkar. You have asked so many questions to other speakers. Yes, sir. Yes. So I would like to request all participants. If there is any question to Ms. Banali Sarkar, you please. Mr. Arjit Mondal, do you have any question to Banali? No, thanks. That was a beautiful presentation by ma'am. Thank you. Okay. Mr. Pradeep Patra sir, do you have any question? Mr. Pradeep Patra sir, do you have any question to Banali ma'am? Yes, anyone please want to ask anything? Any students can want to ask question to Banali ma'am? Any students? Sir, do you have any question? Just I want to comment that it was really a wonderful presentation. The only thing is that online education is effective in the city area, but in village area it is really tough. It is really tough. At present till that it is tough. Maybe in future I don't know whether government is trying to take any measures or not. Yes. Ma'am, it was an excellent presentation. Thank you. I could say that yes, actually I have only accepted that it cannot be a substitute. But one more information I can tell that just like JNV, Jawahar Navodaya Vidyalaya, Yes. that central government has taken a scheme that each students they are providing 8,000 rupees to each students to get a smartphone. Means they are giving them that money so that from their home you know that it is a institution where the students get everything free of cost. It is a boarding institution run by the central government. Now they are providing them the money to buy the smartphones so that they can continue their online teachings. They can get the benefit. Means gradually I think the state and the central government is doing in this context. Yes. Thank you, ma'am. Thank you very much, ma'am. Thank you very much, ma'am. Please stay with us, ma'am. Okay. Okay, thank you, sir. Now I would like to request Mr. Arijit Mondal, Assistant Teacher, Ganoday FP School, Baramani Circle. We are both belongs to the same circle, sir. Sure. Yeah. Please, sir. Am I clearly audible and visible also? Yes, absolutely, sir. Clearly audible, sir. Okay, and I want to present my screen. Okay.
Can you tell me, sir, is it visible? Yes, sir. Please. Okay. So first of all, I would like to thank Mr. Tushar Banerjee, Principal of Gorandi RKS Institute. Just a minute, just a second. Some sort of technical problems have been occurred here. Sir, is my screen is visible? Yes, sir. Please, sir. Okay. First of all, I would like to thank Mr. Tushar Banerjee, Principal of Gorandi RKS Institute, for arranging such an beautiful, innovative platform web-based online conference. And it's really a very commendable effort. Since morning, I have been listening to all the dignitaries. They have shared their views, they have shared their articles, they have shared their experiences regarding this, and I was listening to them very carefully. So finally it's my turn. And first of all, I want to introduce myself. My name is Arijit Mandal. I have completed my master's in microbiology from Vidhannagar Government College, Salt Lake, Kolkata, and I was also a project intern in Presidency University in the subject of bioinformatics, which is closely related with information technology. And currently I am working as an assistant teacher at Gyanodaya AP School under Barabani Circle, which is also a part of Gorandi Institute. So today I want to discuss my topic first. Clearly you can see that my topic is impact on child in COVID-19 and is there any alternate methods of online studies. So clearly you can see that my topic has been divided into two parts. First one is impact of education in COVID-19 and the alternate methods of the online studies. So first of all, what are the direct impacts on education during this burning situation or during this burning issue? So clearly we can see that the regular classroom program, that is the regular classroom daily basis learning programs with the teachers, with the students, has been totally stopped due to the closure of every type of educational institutes, including schools, colleges, universities and every other institutes. As because I am a part of elementary education level school, a primary school, that is the elementary level school, I will basically discuss about the problems, or I will basically discuss about the impacts on child education. So the daily basis regular learning, classroom learning has been totally stopped, which is a great loss for the students obviously and their parents also. And next one is the assessment process. The next one is assessment process has been disrupted. Assessment process means the exams which are already we usually take. The midterm exams, the periodic terms exams, first term, second term, and even the annual examinations. All these types of examinations has been totally disrupted. And important exams like HS exam, joint entrance examination, or even CBSE, ICSE examinations have been rescheduled or even postponed. We have just a few days ago, HS examinations, many of the subjects were postponed. So these were the direct impacts or direct effects on the education system during this pandemic season. We all are aware of this. So what is the alternate method? At present, internet is only our first thing that we can rely on. The alternate method is obviously the internet. As we know, the telecom service operators, including the central governments, are trying to deliver the internet facility to the remote areas of the country. And everyone, almost not everyone, obviously, many of the parent students are using mobile internet with the help of their parents or any other kinds of internet users.
So how can we use this internet method? How can we use this internet for the sake of the education? So we should take some initiatives. First steps have been taken by the government. Obviously, the government has taken very beautiful some initiatives by the school education department, obviously state government, and also the central government. I will discuss it later. And some other personal initiatives which can be taken by the teachers or the personal school authorities. First of all, government initiative, which is obviously very important now, that is Bangla Shikha Portal. Clearly see that a beautiful line, Corona theke thakte dure, Bidyaloy aaj nijer ghore. So Bangla Shikha Portal, it's a great initiative by the state government, school education department, government of West Bengal. Bangla Shikha Portal is actually an online database system for the staffs and the non-teaching staffs of the schools, where we can upload and download the students' every type of school details, any other kind of requirements, we upload it or download it, or can store it in this database. Nowadays, this Bangla Shikha Portal is now obviously we are aware of this, that the various kinds of activity tasks for each and every students being uploaded on the portal, and we are trying very hard to deliver these activity tasks to our students. Obviously, this is a great initiative by the state government education department, and we will definitely work on it later. Another beautiful platform is the Swayamprabha platform. This is a free DTH, that is direct to home channel service provider, educational system provider. They telecast high quality videos or high quality educational videos 24/7 through their direct to home channel. They have almost 30 conducting throughout the country all over the time. So this is also created by the government. Can you hear my voice? Thanks for that. Yes, I can hear you. Yes, sorry for interruption. Is there any problem? Yes, Mr. Dot, I don't know who is Mr. Dot. Your name is not mentioned in the list. Can you please mute your voice? Mr. Dot, I don't know who are you. Mr. Dot, I don't know who are you. Your name is not in this box. I can only see the dot. Please, can you mute your voice? Sir, please continue, sir. Please continue. Okay. So is my screen is visible till now? Yes, sir. Yes, sir. Okay. So I was talking about the Swayamprabha platform. I told it about it. This is the free DTH service which is being properly delivered to the students all over the country. So these were the government initiatives, Bangla Shikha Portal or Swayamprabha Portal. These are the government initiatives. They have taken some measures to conduct this. We are very thankful. We are very much thankful to them. And Swayamprabha also have their online YouTube channel, online Facebook page. They are also trying hard in this time. Okay. Now, what initiatives can be taken by ourselves or by the teachers? We all know that we use Facebook, YouTube in our daily life. These are these have been taken as the part of daily life of ourselves. So Facebook Live, YouTube Live channels can be easily delivered to the students as well as their parents. I have personally experienced that direct video calling and even through WhatsApp group video calling, the videos or the teaching materials can be directly delivered to the students through a Google voice call or Google video call or even WhatsApp call even. Some other advanced methods like platforms like Google Classroom, Google Meet, Zoom, Cisco WebEx,
These are also some modern websites or web platforms or mobile Android applications. These are widely used nowadays as online teaching activities. So these are some initiatives we can take personally. So as a result, we can now see some results also. Now, there is some problems regarding this. Some problems or hindrances is two kinds of hindrances can be seen here. First one is technical problem. Technical problem means because we belong from a remote area schools, they are not be so aware of the technical terms of these Android systems, of the internet related terms. These are. So this is a great problem. And another important second one is financial problem. This is the most common cause. The problem is by virtue there is a problem, obviously. The main problem is financial problem in the remote areas, in the rural, or even in the cities. This is the most common cause. I will discussing about the solving of the technical problem. So what steps can we take to solve the technical problems? A group of technically sound students and parents should be trained on the use of web-based teaching platforms. It means we have to identify some of the technically sound students and their parents also. We have to identify them. Obviously 100% is not possible, but I have personally experienced that in a class 20% or 25% of the students are very much tech freak, or they are using various kinds of apps also through their smartphones. So we have to identify them, we have to train them thoroughly. They will help other students in their neighborhood area, in their villages, after getting trained within their area. And obviously, they will strictly maintain the health regulations and local government orders. This is very much important. So what can we do? What can we do, or what can I do? We have to train them. We have to, first of all, we have to identify the students and their parents, who are the technically severe, and then we can train them to. We can say them that they can help their other students or other friends in their area. So, and these were the personal initiatives taken even by me. And obviously, the most important thing is make aware of this. Make aware of these alternate methods, alternate teaching methods through internet. So, raise awareness in the village areas, in the remote areas, in cities, in towns. We are very much aware of this, but in remote areas, this is not so easy. So, make awareness, make aware of these alternate methods, of these internet-based study-related methods. We can conduct some online activities. We can conduct some direct activities in their areas, obviously by maintaining social distancing and other norms. That's how we can overcome this situation. And finally, I hope that we will obviously get rid of this burning situation, and definitely a new morning, a new healthy morning will definitely come. So this was my short video lecture by my presentation. Thank you for listening. If you have any queries regarding this, you can ask. Thank you very much. Sir, your sound is not visible or not audible. Thank you, Mr. Arijit. I would like to request all Yes, thank you very much. Do you have any question? Anyone Do you from the have any participants question you can want to ask to Arijit? take a question for me. I think I was a person who only am attending as a elementary teacher, level teacher. I think this was, I feel proud
that from elementary level or from a primary level, I am conducting this. Thank you very much for this platform. And obviously, thank you to Tushar, sir. No, absolutely right, sir. We are all teachers, sir. After all, we are all teachers. Obviously. If anybody want to ask question to Mr. Arijit, please. Okay, Arijit. Thank you very much, Arijit. Thank you very much. Okay.